নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা অন্যান্য দিনও ইংরেজি সাহিত্য এবং পড়াশোনা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। আজকের বিষয়টা একটু আলাদা, কারণ আমরা আজকে একটা নোটিশ নিয়ে আলোচনা করব। একটা নতুন একটা নিয়ম এসেছে, যেটা NTUGC নেটে তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি জারি করেছেন ওনাদের ওয়েবসাইটে। তো নোটিশটা এসেছে 27শে মার্চ 2024। আমি সেই দিনই ভেবেছিলাম যে শর্ট ভিডিও একটা বানিয়ে বলে দিই, তারপর ভাবলাম যে না থাক, তারপর ভাবলাম যে আজকে 6th of April 10 দিন হয়ে গেল, আর অনেকেই অনেক ভিডিও বানিয়ে ফেলেছেন বা সবাই দেখে ফেলেছেন, হয়তো নোটিশটাও দেখেছেন, কিন্তু তারপরে আমার মনে হলো যে না, যখন একটা যে কোনো বিষয়ে আসে সেটা অবশ্যই আমরা ইন্টারনেট অনলাইনের মাধ্যমে অনেক কিছু জানতে পারি, তাড়াতাড়ি সুবিধা হয়, কিন্তু তারপরে অনেকেই যে সবাই জানবেন এটা ভেবে নেওয়াটা ভুল। তারপর হচ্ছে বিষয়টা অবশ্যই ভিডিওটা আমি বাংলা ভাষাতে, আমার যে ইংরেজি সাহিত্য কিন্তু বাংলা ভাষায় আমি এখানে বিষয়গুলো এক্সপ্লেন করে থাকি। তো অবশ্যই আমি এখন এই নোটিশটা বলবো। তো এই বিষয়টা নিয়ে বলতে গেলেই চলে আসতে হবে আমাদের একটা রিসার্চ টপিক নিয়ে, মানে হচ্ছে পিএইচডির বিষয়টা। তো পিএইচডির বিষয়টা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে হোয়াট ইজ WBSET এবং এর কি ক্রাইটেরিয়া, কি কোয়ালিফিকেশন, কত মার্কসে পরীক্ষা হয়, কি হয় না হয়, ডিটেলস আলোচনা করা আছে। সার্চ করবেন যে WBSET SB লিটারেচার দিয়ে সার্চ করবেন, ভিডিওটা পেয়ে যাবেন। আর তারপর হোয়াট ইজ গেট এক্সামিনেশন, তার কি ক্রাইটেরিয়া আছে, কি কি নিয়ম আছে, নেই, কি এলিজিবিলিটি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, সে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। সেটাও আপনারা হোয়াট ইজ গেট এক্সাম ফ্রম SB লিটারেচার এরমভাবে সার্চ করবেন গুগল, ইউটিউবে সার্চ বারে দিয়ে, তো আপনারা পেয়ে যাবেন। শুধু টপিকটা সার্চ করলে কিন্তু SB লিটারেচার লিখে দেবেন, সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। যে তারপর হচ্ছে যে হোয়াট ইজ নেট ভার্সেস বিএড নিয়েও ভিডিও আমার বানানো আছে, যে কোনটা নেট সেট ভার্সেস বিএড, কোনটা করব কি না করব, কনফিউশন আমাদের মনে হয়েই থাকে মোটামুটি। তো সেটাও আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন। যাই টপিক দিন সাথে দেবেন SB লিটারেচার, সেই বিষয়টা আমার এই চ্যানেলের ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। আর এখন আমি আলোচনা করছি যে একটা পাবলিক নোটিশ যেটা জারি হয়েছে 27th of মার্চে, ন্যাশনাল টেস্ট এলিজিবিলিটি টেস্ট নেট অ্যাজ অ্যান এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন PhD। আপনারা অনেকে এই বিষয়ে জানেন, অনেকে হয়তো জানেন না। তো হচ্ছে আমরা জানি যে PhD হলো রিসার্চ, যেটা আমরা একটা কমপক্ষে 3 থেকে 5 আনুমানিক ধরে নিই, কিন্তু ব্যক্তি বিশেষে পরিস্থিতি সাপেক্ষে কারোর ক্ষেত্রে সেই সময়টা কমও হতে পারে, আবার বেশিও হতে পারে, কিন্তু আমরা ধরে নিই 3 থেকে 5 বছরের মধ্যে সময়সীমা। তো সেক্ষেত্রে আপনাদেরকে মাস্টার্স কমপ্লিট করার পর কারোর MPhil থাকে, কারোর থাকে না, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সেই হিসেবে আপনাদেরকে এন্ট্রান্স টেস্ট দিতে হয়, বা আপনাদের যে নেটের কোয়ালিফাইং মার্কস থাকে সেটার ভিত্তিতে ইন্টারভিউ ফেস করে আপনারা চান্স পেতেন এবং পড়তেন। বা যারা ছোট তারা কিউরিওসিটি থাকে তারা কিউরিয়াস থাকেন যে কিভাবে এই লাইনে যাওয়া যেতে পারে, কি কি পদ্ধতি আছে নেই। তো যারা নতুন, যারা যাবেন ভাবছেন, তো সেটা হচ্ছে যে আমরা এতদিন জানতাম যে নেট একটা ন্যাশনাল লেভেল এক্সাম, যেটা অল ওভার ইন্ডিয়াতে হয়, এবং সেই নেট এক্সাম যদি আমরা কোয়ালিফাই করে নিই, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, মানে সেই সার্টিফিকেটের ভ্যালু আপনাদের সারা জীবনের জন্য রইল। কিসের জন্য? অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আপনারা নিজেকে কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটিতে অল ওভার ইন্ডিয়াতে নিযুক্ত করতে পারেন, অবভিয়াসলি ইন্টারভিউ ফেস করে, ইন্টারভিউয়ের মাধ্যমে। আর হচ্ছে যে এতদিন আমরা জানতাম যে যদি কেউ PhD করতে চায়, সে যদি নেট সেট গেট লাস্ট 4 বছর ধরে ইংরেজি সাহিত্যের জন্য অ্যাভেলেবেল আছে। আগে ছিল না, আগে শুধু নেট অ্যান্ড সেটই ছিল। তো এখন 3টে বিষয়ের মধ্যে কেউ 3টেই কোয়ালিফাই হতে পারেন, কেউ 2টো হতে পারেন, কেউ 1টা হতে পারেন। কিন্তু যখন আপনারা এই নেট সেট গেট অ্যান্ড GRF, এই 3টে ক্রাইটেরিয়া, GRF হলো নেটের মার্কসের থেকে আরও বেশি মার্কস পাওয়া, যেটা একদমই 1% বা তারও কম স্টুডেন্টস পেয়ে থাকেন। তো এই GRF নেট সেট অ্যান্ড গেট থাকলে আপনাদের কি হয়, যে আপনাদেরকে কোনো রিটেন টেস্ট বা লিখিত পরীক্ষা কোনো ইউনিভার্সিটির বা যে ইনস্টিটিউশনে রিসার্চ করানো হয় সেখানে আপনাদের কোনো রিটেন টেস্ট বা লিখিত পরীক্ষা দিতে হয় না।
আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন ডিরেক্ট। আপনাদের যেদিন ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই দিন আপনারা আপনাদের রিসার্চ প্রপোজাল নিয়ে গিয়ে ইন্টারভিউ ফেস করে যদি আপনারা সেই ইন্টারভিউ ভালোভাবে দিতে পারেন, আপনারা অতিক্রম হন করতে পারেন এবং বিশেষজ্ঞরা বিচার করে বলবেন, নোটিশে আপনারা আপনাদের নাম দেখতে পারবেন যে আপনারা এলিজিবল কি না, সেইভাবে পদ্ধতি। কিন্তু এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো কোনো কারণবশত নেট সেট গেট কোনোটাই পাস করতে পারেনি বা উত্তীর্ণ হতে পারেনি, কিন্তু তাদের মনের মধ্যে রিসার্চ নিয়ে একটা আবেগ আছে, একটা বিশাল একটা তাদের মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে আমি রিসার্চ করতে চাই, আমি পিএইচডি করতে চাই। তাদের জন্য রাস্তা খোলা ছিল কি রেট, রিসার্চ এন্ট্রান্স টেস্ট, মানে রেট পরীক্ষা দিয়ে আপনি যদি লিখিত পরীক্ষা পাস করে যান, সেটা লিখিত পরীক্ষা পাস করে গেলে তারপর আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ পাস করে তাহলে আপনিও চান্স পেয়ে গেলেন। নেট ক্যান্ডিডেট জেআরএফ ক্যান্ডিডেট যেরকম পিএইচডির জন্য চান্স পায় সেরকম আপনিও পেয়ে যান। কিন্তু ইউজিসি গাইডলাইন অল ওভার ইন্ডিয়াতে, এনটিএ গাইডলাইন অল ওভার ইন্ডিয়াতে ফলো হয় অবভিয়াসলি, কিন্তু কিছু কিছু বিষয় প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন কিছু কিছু নিজের মতো করেও রাখেন। কারণ হচ্ছে যে অবশ্যই যে একটা যখন কলেজ আছে তার হেড আমরা জানি প্রিন্সিপাল, সেখানে টিচিং স্টাফ নন টিচিং স্টাফ প্রচুর থাকেন, লাইব্রেরিয়ান থাকেন, কিন্তু তারপরেও কিন্তু একজন হেড থাকেন প্রিন্সিপাল। ঠিক সেরকম ইউনিভার্সিটিতেও থাকেন উপাচার্য, অনেক টিচিং নন টিচিং স্টাফ থাকেন, কিন্তু তারপরে উপাচার্য হেড থাকেন একটা ইউনিভার্সিটির। ঠিক সেরকমই আমরা ইউজিসি গাইডলাইন মানি, এনটিএর যে গাইডলাইন আছে মানি, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টেরই যে একদম টু দ্য পয়েন্ট সেম টু সেম হবে এটা কিন্তু না, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু স্বতন্ত্রভাবে নিজের যে ইচ্ছে মতো কাজ করতে পারে সেই সংস্থা। কিন্তু এটা এনটিএর গাইডলাইন, অবশ্যই এটা অল ওভার ইন্ডিয়াতে সমস্ত ইনস্টিটিউশনের জন্য অ্যাপ্লিকেবল হবে অবভিয়াসলি যারা ইউজিসি নেট এই এক্সামটা দেন। আর যেটা আর্টস ডিপার্টমেন্টের জন্য এটা কিন্তু শুধুই আর্টস ডিপার্টমেন্টের জন্য, এটা কোনো সিএসআইআর সেটা সায়েন্সের, এটা ইউজিসি নেট অবভিয়াসলি এগুলো কন্ডাক্ট করেন 2018 ডিসেম্বর থেকে নাকি 19 থেকে শুরু হয়েছে। এনটিএ যদি আমি ভুল না হয়ে থাকে 2018 ডিসেম্বর থেকে এনটিএ কন্ডাক্ট করাচ্ছে এই পরীক্ষা। তো ওনারা বললেন যে আমরা 3টে ক্রাইটেরিয়া ভাগ করে দিলাম। কীরকম? এতদিন যে রেট এক্সামটা হতো রিসার্চ এন্ট্রান্স টেস্ট সেটা আর হবে না, সেটার পরিবর্তে আমরা নিয়ে এলাম নেট। যে নেট আগেও ছিল সে এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেই নেট পরীক্ষায় আপনাদেরকে বসতে হবে। আপনারা সেখানে 3টে কোয়ালিটি আমরা পাবো। কীরকম? কেউ জেআরএফ নিয়ে বেরিয়ে আসবে, কেউ শুধু নেট নিয়ে বেরিয়ে আসবে, আর কেউ দুটোর মধ্যে একটাও পাবে না। এই 3টে ক্যাটাগরি আমরা সেখানে পাবো। তো এই 3টে ক্যাটাগরিতে আমরা কীরকমভাবে প্রয়োগটা দেখতে পারবো সেটা হচ্ছে যে পিএইচডি মানে যে নেট এবং জেআরএফ দুটোই পাবে সে অল ওভার ইন্ডিয়াতে যেখানে তারা অ্যাপ্লাই করবে নিজের জায়গা পছন্দ মতো, নিজের সুটেবল যে জায়গা মনে হবে সেই এরিয়া অনুযায়ী ওনারা যে অ্যাপ্লাই করবেন পিএইচডির জন্য নেট এবং জেআরএফ থাকা ক্যান্ডিডেট, সে দুটো বিষয়ে অ্যাপ্লিকেবল হচ্ছে পিএইচডি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আগে থেকে তো ছিল যে নেট মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেবল, আপনার সারা জীবনের জন্য এই সার্টিফিকেট রয়ে গেল এবং এর ভ্যালু সারা জীবন থাকলো, যতদিন আপনি বেঁচে থাকবেন এবং যতদিন আপনার বয়স মানে আপনি সেই পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার মতো আপনার বয়স থাকবে এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন ততদিন সেটার ভ্যালু থাকলো। তো বিষয় হচ্ছে যে এতদিন আমরা জানি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য মিনিমাম নেট সেট এগুলো কোয়ালিফাই হতে হবে, আর তার সঙ্গে এখন গেট এসে জুড়ে গেছে নতুন। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এখন যদি আপনারা কি হয় যে নেটে জেআরএফ পেয়ে যান, নেট সহ জেআরএফ বেরিয়ে যান, তাহলে আপনাদের সামনে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের তো থাকলোই, তার সঙ্গে আরেকটা বিষয় থাকলো যে পিএইচডি মানে এতদিন যে রিসার্চ এন্ট্রান্স টেস্ট। অবভিয়াসলি আমরা এটা অনেকে জানি অনেকে জানি না যে যারা জেআরএফ ক্যান্ডিডেট তাদেরকে প্রত্যেকটা ইনস্টিটিউশনে ডেফিনেটলি রিসার্চের জন্য যারা যায়, যারা ইন্টারভিউ ফেস করে তাদেরকে অবভিয়াসলি প্রথম প্রাধান্য দেওয়া হয় এবং দেওয়া উচিত এবং দেওয়া হয় প্রত্যেকটা ইনস্টিটিউশনেই। তো যদি কিছু এক্সেপশনাল থেকে থাকে বা কোনো ব্যতিক্রম থেকে থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা যেটা জানি। তারপর ক্যাটাগরি এলো শুধু নেট, যার শুধু নেট আছে সে তো অবভিয়াসলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু তার পাশাপাশি সে পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল হলো। আর একটা থাকলো যে কিছুই পেল না, 3 নাম্বার ক্যাটাগরি নেট এবং জেআরএফ কোনোটাই পায়নি, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল হলো না, শুধুমাত্র কি হলো পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল, সেটা তার নাম্বারের ভিত্তিতে
ভিত্তিতে। মানে হচ্ছে যে 3 নাম্বার ক্যাটাগরিতে কি হলো, যারা নেট দিচ্ছে তারা তো মিনিমাম ন্যূনতম একটা নাম্বার পাচ্ছে, তাই না? সেটা তো 300-র মধ্যে পরীক্ষা হচ্ছে, 300-র মধ্যে কেউ 100 পাবে, কেউ শুধু 90 পাবে, কেউ 120, 130, কেউ কোয়ালিফাইং জাস্ট নেট পেয়ে যাবে, কেউ জিআরএফ পেয়ে যাবে, কেউ কিছুই পাবে না। তো কিছুই পাবে নাটাই হলো গিয়ে 3 নাম্বার ক্যাটাগরি, যারা কিন্তু সেই ভিত্তিতে অবশ্যই তাদের পদ্ধতি আছে, তারা সেই নাম্বার অনুযায়ী তাদেরকে ইন্টারভিউ ফেস করতে হবে। পিএইচডির জন্য অবশ্যই অ্যাপ্লিকেবল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নয়। কিন্তু আমাদের একটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন ভুল করেও মানে হচ্ছে যে 3 নাম্বার ক্যাটাগরির কথাটা মাথায় না রাখি। কারণ হচ্ছে যেখানে আমরা দেখছি যে আমরা এই দিকে যখন আমরা এমএ কমপ্লিট করার পর ভাবি যে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই, পিএইচডি করতে চাই, তার মানে আমাদের এটা মাথায় রাখতেই হবে যে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় তাদের আগে পরে যখনই হোক পিএইচডিটা করে নিতেই হয়। তাহলে পিএইচডির জন্য যখন ভাবছি তাহলে অবশ্যই নেটটাও বের করা উচিত, কারণ নেটটার জন্য আমরা পড়াশোনা করি এবং পিএইচডির জন্য আমরা 3 থেকে 5 বছর তারও বেশি সময় দিয়ে থাকি। তো একটা ডিগ্রি আমরা যেখানে এতটা সময় দিয়ে নেব আর সেই রিলেটেড ক্যারিয়ার আমরা চুজ করেছি, কিন্তু সেখানে যদি নেটটাই না পাই তাহলে কি করে হয়? তো সেই জন্য অবশ্যই আমরা প্রথম দুটোতেই ফোকাস রাখবো যে ফার্স্ট জিআরএফ এবং নেট, এই দুটোর মধ্যে একটা বা দুটোই বেরিয়ে গেলে সব থেকে বেস্ট। তাহলে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল হচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, কিন্তু অবভিয়াসলি ইন্টারভিউ কিন্তু আপনাকে ফেস করতেই হচ্ছে। কীরকম? যখন যে ইউনিভার্সিটি বা যে কলেজ সেটা যৌথিকভাবে একত্রিতভাবে হোক বা যৌথভাবে হোক বা এককভাবে হোক, যখন যে অ্যাপ্লিকেশন ফর্ম ওনারা ছাড়বেন সেটা একটা ইউনিভার্সিটি হতে পারে, সেটা একটা কলেজ হতে পারে, সেটা এক বা একাধিক ইউনিভার্সিটি কলেজ হতে পারে, বা সেটা এক একটা স্টেট অনুযায়ী যে সিএসসির যে সার্কুলার ছাড়া হয় রিক্রুটমেন্টের জন্য সেটা হতে পারে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি নেট পান আর সেট পান আর আপনি গেট পান, আপনাকে কিন্তু ইন্টারভিউ ফেস না করলে না তো আপনি পিএইচডিতে চান্স পাবেন, না তো আপনি সরকারি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সেটাও কিন্তু পারবেন না। আর অবভিয়াসলি এগুলোতে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই নেট কোয়ালিফাই হতেই হবে। তার মানে কি হলো, আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারলাম যে নেটের ভ্যালু ছিল, আছে, থাকবে, তার সাথে ভ্যালুটা যেন এখান থেকে এই গুণ বেড়ে গেল। মানে হচ্ছে যে রিসার্চ এন্ট্রান্স টেস্ট আর হবে না, আর এই রুলস অ্যান্ড রেগুলেশনস সমস্ত ইনস্টিটিউশনকে মানতেই হবে অল ওভার ইন্ডিয়াতে। এবং অবশ্যই তারা তাদের সেমিস্টারের সিলেবাস কি রাখবেন, রিসার্চ এন্ট্রান্স টেস্ট হবে না, কিন্তু ইন্টারভিউর সময় ওনারা কি রাখবেন, টপিক কি করবেন, কি বিষয় জিজ্ঞেস করবেন, সম্পূর্ণ ডিপেন্ড করছে সেই ক্যান্ডিডেট কি প্রপোজাল নিয়ে যাচ্ছে এবং সেখানকার প্রফেসররা কি এরিয়া নিয়ে কাজ করছেন বা বিগত বছর ধরে করাচ্ছেন বা আরও কী কী এরিয়া নিয়ে এক্সপ্লোর করতে চান, সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ প্রত্যেকটা ইনস্টিটিউশনের ওপর। সেখানে কোনো কিছু হস্তক্ষেপ কিন্তু এনটিএ বা অন্য কেউ করতে পারবে না। অবশ্যই এই নিয়ম তো ওনারা মানবেন, কিন্তু সেটা ডিপেন্ড করবে সেই ওনাদের পরিকাঠামো বা ওনাদের পড়াশোনার যে বিষয়বস্তু সেটার উপর। আর তাহলে আমরা বুঝতে পারছি। আর 2 নাম্বার আর 3 নাম্বার ক্যাটাগরি যেটা থাকছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে যে নেটের মার্কসটা থাকছে সেটা 70% ওয়েটেজ দেওয়া হচ্ছে আর 30% থাকছে ইন্টারভিউর জন্য। মানে হচ্ছে যে জিআরএফ হয়ে গেলে তো আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু ইন্টারভিউ আপনাকে তখনও ফেস করতে হবে। আর যারা শুধু নেট তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য অবশ্যই অ্যাপ্লিকেবল হচ্ছে। আর যাদের কিছুই নেই তারা অবশ্যই কিছুই নেই, যেটা থার্ড ক্যাটাগরিতে আছে, দুটো মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল নয়, জিআরএফও পায়নি, নেটও পায়নি, তাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল নয়, কিন্তু তারা অবশ্যই পিএইচডি করতে পারে। সেক্ষেত্রেও অবশ্যই ইন্টারভিউ আছে। কিন্তু বলা হলো যে 2 নাম্বার আর 3 নাম্বার ক্যাটাগরি মানে যারা শুধু নেট পাস করেছে আর যারা কোনোটাই পারেনি, তারা যদি পিএইচডি করতে চায় সেই নেটের যে মার্কসটা, আগে তো রেট এন্ট্রান্স টেস্ট হতো, এখন তো সেটা হবে না, সেটা নেটের যে নাম্বার পেয়েছে সেটা, সেই নেটের যে নাম্বার পাওয়াটা সেই নাম্বারের ভিত্তিতে ইভ্যালুয়েশন করা হবে। মানে আগে যে রিসার্চ এন্ট্রান্স টেস্ট হতো, কতজন পরীক্ষার্থী বসলো, কত নাম্বার পেয়েছে সেই অনুযায়ী, তারপর তার অ্যাকাডেমিক্যাল স্কোর থাকে, তারপর সে এন্ট্রান্স টেস্টে কতটা পারফর্ম ভালো করেছে, কিভাবে কত পেয়েছে না পেয়েছে সেটা সব কিছু মিলিয়ে, এবং তারপর সে ইন্টারভিউ ফেস করা, সব মিলে তো রেজাল্টটা পাবলিশ করা হয় প্রত্যেক ইনস্টিটিউশনে। মানে হচ্ছে প্রথমে যারা শুধু রিসার্চ এন্ট্রান্স টেস্ট দিয়ে আসতো তাদের লিখিত পরীক্ষায় তারা কিরকম পারফর্ম করলো না করলো সেই মার্কসটা দেওয়া হয়, তারপর তাদের আবার অ্যাকাডেমিক্যাল মার্কস এবং ইন্টারভিউ সব মিলে বলা হয় যে তুমি অ্যাপ্লিকেবল কি না। আগে রিটেন পাস না করলে ইন্টারভিউতে যেতে পারবে না। তো এটাই বোঝা গেল। আর বলা হয়েছে যে 2 নাম্বার আর 3 নাম্বার যে ক্যাটাগরি থাকলো, নেটের যে নাম্বারটা পেয়ে নেট এক্সাম দিয়ে যে নেট পাস করে গেল সেই নাম্বারটা শুধু যারা নেট পাস করছে আর যারা কোনোটাই পাস করছে না জিআরএফ আর নেটের মধ্যে, সেটা কিন্তু 1 বছরের ভ্যালিডিটি থাকলো। মানে ওই 1 বছরই আপনার সুযোগ থাকছে ওই নাম্বারের ভিত্তিতে আপনার পিএইচডি কোথাও একটা অ্যাডমিশন নেওয়া।
ঠিক আছে, তারপর কিন্তু সেটা আর ভ্যালিড থাকবে না, সেই নাম্বারটার আর কোনো ভ্যালিড থাকবে না। কিন্তু নেটের সার্টিফিকেট আপনি একবার নেট পাস করে গেলে সেটা মানে সারা জীবনের জন্য আপনি পেয়ে গেলেন স্বাধীনতা, মানে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যখন যে স্টেট বা যে ইনস্টিটিউশনে ছাড়বে, আপনি শুধু যদি নেট পাস করে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। অবশ্যই ইন্টারভিউ ফেস করে আপনাকে উত্তীর্ণ হতে হবে। কিন্তু যারা পিএইচডি করতে চায়, যারা 2 নাম্বার আর 3 নাম্বার ক্যাটাগরিতে আছে, শুধু নেট এবং কোনোটাই নেই, তাদের সেই নেটের যে নাম্বারটা সেটা কিন্তু 1 বছরের জন্য ভ্যালিড থাকছে, তারপর সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আর যারা জিআরএফ পেয়েছে, যারা নেট পেয়েছে, দুটোই, তাদের তো সেটা অবভিয়াসলি নেটের সার্টিফিকেট তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তার সঙ্গে জিআরএফ পেয়েছে সেটার জন্য তো তাদের অ্যাডভান্টেজ থাকছেই। চেষ্টা করবেন প্রথম দুটো ক্যাটাগরির মধ্যে থাকতে। তো বিষয়টা 3টে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। আর যখন আপনারা পুরো নোটিশ না দেখে আমি এখান থেকে বলে দিলাম আপনাদেরকে, মানে পড়ে নিয়ে বুঝতে পেরেছি সেটা। আর কারণ হচ্ছে যে নোটিশ এখানে দেখলে বিশেষ করে কনফিউশন তখন তৈরি হয় যখন আমরা নোটিশটা খুলে দেখব। 1 সেকেন্ড। যখন আমরা নোটিশটা খুলে দেখবো তো হচ্ছে কি হচ্ছে, এখানে না 3টে ভাগ করে দেওয়া আছে, মানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। আর ইয়েস নো দেখলে পুরো গুলিয়ে যায়, মানে এই যেন গোলক ধাঁধার মতো লাগছে যে কি বলতে চাইছে আলটিমেটলি, কিন্তু কিছুই না। এই যে award of JRF and appointment as assistant professor, JRF yes, assistant professor yes, PhD yes। JRF থাকলে assistant professor yes, তারপর হচ্ছে PhD yes। আর ক্যাটাগরি 2 appointment as assistant professor and admission to PhD, JRF no, যেহেতু পাইনি, শুধু নেট yes, PhD yes। তারপর কি হচ্ছে 3 নাম্বার ক্যাটাগরি admission to PhD only, না নেট আছে না JRF আছে, সেক্ষেত্রে JRF no, assistant professor no এবং PhD yes। অবশ্যই নেট JRF না পেয়েও PhD কেউ করতে চাইলে করতে পারে, কিন্তু আগে তো রেট এন্ট্রান্স টেস্ট হতো, এখন আর সেটা হবে না। সেটা নেট এক্সামে যে নাম্বারটা আপনি পাচ্ছেন, নেট JRF না পেয়েও যে নাম্বারটা আপনি পাচ্ছেন, যারা পরীক্ষা দিচ্ছে তারা তো এমন না যে কিছুই নাম্বার পাচ্ছে না, কিছু তো নাম্বার পাচ্ছে, সেই নাম্বারের ভিত্তিতে তাদের ইভ্যালুয়েশন করা হবে, মূল্যায়ন করা হবে, কিন্তু সেটা 1 বছরের জন্য ভ্যালিড থাকছে নাম্বার 2 এবং নাম্বার 3 ক্যাটাগরির জন্য। এটাই বলেছে মূলত। আর এটা কিন্তু 2024-25 থেকেই অ্যাপ্লিকেবল হওয়ার কথা। তো আশা করছি বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকবেন এসবি লিটারেচারকে। প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট আমার দরকার, আপনারা সাপোর্ট করলে আমি অনুপ্রেরণা পাই, এবং অবশ্যই আমরা যাই করি বা পড়াশোনার মাধ্যমে মন থেকে করে নিয়ে আসার চেষ্টা করি। আপনারা যদি আমাকে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তো আমি আরও অনুপ্রাণিত হই যে যারা আমাকে বিশ্বাস করছে, যারা আমাকে সময় দিয়ে একটু করে দেখছে, আমার সঙ্গে একটু করে গ্রো করছে বা হতে চাইছে, আমিও আপনাদের সঙ্গে শিখছি। আমার একটাই উদ্দেশ্য, যেন আমরা সবাই একসাথে শিখে, নিজেদের ভুল থেকে শিখে একসাথে এগিয়ে যেতে পারি। তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি অনুপ্রাণিত হব, এবং অবশ্যই আরও মন থেকে চাইবো যে আরও ভালো করে যেন বিষয়বস্তু পড়ে ঘেটে সবটা তুলে ধরতে পারি, এবং যেন আমরা একে অপরকে সাপোর্ট করতে পারি, বুঝতে পারি বিষয়টা নিয়ে, আর এগিয়ে যেতে পারি। আর এই ভিডিওটাকে ছড়িয়ে দিন। অনেকেই গ্রাম হোক শহর হোক, অনেকের স্বপ্ন আছে, হয়তো তারা কি জানে না, সঠিকটা জানে না। তো এই জন্যই আমার এই ভিডিও বানানো, যে সবাই ইংলিশের নোটিশ আছে, সবাই যে আমরা ইংরেজিতে একদম ফ্লুয়েন্ট, বা সবাই যে ইংরেজিতে একদম সব কিছু টু দ্য পয়েন্ট বুঝতে পারি, তা কিন্তু নয়। আমি ইংলিশে পড়াশুনো করেও আমার এখনও প্রবলেম হয়, আগেও হতো, ভবিষ্যতেও যে আমার প্রবলেম হবে না এটা আমি কখনোই বলতে পারি না। কিন্তু শুধু আমরা চেষ্টা করতে পারি যে নিজের যে দুর্বলতাগুলো আছে, নিজের যে ফাঁকফোকরগুলো আছে, সেগুলোকে ইমপ্রুভ করে, পরিশ্রম করে, কেটে ইমপ্রুভ করে একটা জায়গায় নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করানো, এটার চেষ্টা আমরা করে যেতে পারি। আর এটা করে যাওয়ার নামই হচ্ছে আমাদের জীবনটাই একটা শিক্ষা, এটার নামই হলো জীবন। যে প্রতিদিন আমরা নতুন কিছু শিখতে থাকি, কিছু না কিছু শিখতে থাকি, এবং পুরনো নতুন সবটা নিয়েই একসাথেই জার্নি করা, ভালো মন্দ সবটা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচারকে। নমস্কার।